আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি খায়রুল বাশার। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি, খোঁজ ও কৃষক কার্ড নিয়ে বৈঠক। ইরানের পক্ষে যুদ্ধে সরাসরি যোগ দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। প্রায় 5,000 মার্কিন মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে পেন্টাগন। এবং গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে খাবার ও পানির অভাবে প্রাণ হারানো 22 জনের মধ্যে 18 জনই বাংলাদেশি। সুনামগঞ্জে 10 জনের বাড়িতে শোক। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টার দিকে সচিবালয়ে প্রবেশ করে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে কর্মকর্তা কর্মচারীরা সময়মতো উপস্থিত হচ্ছেন কিনা সে ব্যাপারে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। পরে কৃষক কার্ড নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। রাহুল রায়ের রিপোর্ট। রোববার সকাল 9:05 সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতনরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখান থেকে তিনি পায়ে হেঁটে 1 নম্বর ভবন থেকে 6 নম্বর ভবনে যান। জ্বালানি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। কর্মকর্তাদের কক্ষে গিয়ে কাজের অগ্রগতি ও দাপ্তরিক কার্যক্রম নিয়ে কথা বলেন। কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ও শৃঙ্খলার বিষয়েও তথ্য নেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রী 5 নম্বর ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, 3 নম্বর ভবনে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে কৃষক কার্ড নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী উপদেষ্টা নজরুল ইসলাম খান, কৃষিমন্ত্রী আমিনুর রশিদ সহ কয়েকজন প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টরা বৈঠকে অংশ নেন। আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখের দিন টাঙ্গাইলে কৃষক কার্ড প্রদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ওই দিন 11 উপজেলায় 21,500 কৃষকের হাতে কার্ড তুলে দেওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে সংসদ অধিবেশনে যোগ দিতে বেলা 12:30টার দিকে জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ আরও বিস্তৃত হয়েছে। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। যুদ্ধে এবার সরাসরি যোগ দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে নতুন পদক্ষেপ হিসেবে প্রায় 5,000 মার্কিন মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। তেহরানের প্রাচীন বিশ্ববিদ্যালয়ে হামলার পর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুমকি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্বের 2 বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে ইরান যুদ্ধের হিসাব নিকাশ। ইরানের অভূতপূর্ব প্রতিরোধে রণকৌশল পাল্টাতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পেন্টাগন জানিয়েছে এরই মধ্যে প্রায় 5,000 মার্কিন সেনাকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম বলছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলি সেনাদের দায়িত্বের এলাকায় পৌঁছে দিয়েছে। এই স্থলাভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলেও জানিয়েছে পেন্টাগন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন মার্কিন স্থলবাহিনীকে মোকাবিলার জন্য ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত। ইরানের বীর যোদ্ধারা মার্কিন সেনাদের মাটিতে নামার জন্য অপেক্ষা করছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে যখন পাকিস্তানের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চলছে, ঠিক তখনই হুতিরা যুদ্ধে জড়ানোর ঘোষণা দিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও তেহরানে প্রাচীন বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে। ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় শিশুসহ সিরিয়ায় 6 জন অভিবাসী নিহত হয়েছে। লেবাননে প্রাণ হারিয়েছেন 3 জন সাংবাদিক।
পাল্টা জবাবে ইরানের IRGC জানিয়েছে, এখন তাদের মূল ও বৈধ লক্ষ্যবস্তু ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অনুদানে চলা বিশ্ববিদ্যালয়গুলো। সংযুক্ত আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত ও বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। একই সময়ে হামলার শিকার হয়েছে বাহরাইনে বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদক প্রতিষ্ঠান। যত সময় গড়াচ্ছে যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র হচ্ছে যুদ্ধবিরোধী মনোভাব। ট্রাম্পের নীতি ও তার প্রশাসনের স্বৈরাচারী আচরণের প্রতিবাদে রাজপথে নেমেছেন লাখো মার্কনি। নো কিংস বা আমাদের কোনো রাজা নেই স্লোগান দিয়ে দেশটির 50টি অঙ্গরাজ্যের 3200-রও বেশি শহরে বিক্ষোভ চলছে। ইসরায়েল ও যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে। তেল আবিব এবং হাইফা শহরে হাজারো জনতা যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেয়। সুব্রত গাইন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্র জুড়ে চলছে প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভ। ট্রাম্পের আগ্রাসী নীতি, ইরান যুদ্ধ সহ বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন বড় শহরে লাখো মানুষ বিক্ষোভে অংশ নেয়। যুক্তরাষ্ট্র জুড়ে চলমান এই বিক্ষোভ কর্মসূচির নাম দেওয়া হয়েছে নো কিংস। বিস্তারিত জাকিরুল ইসলামের রিপোর্টে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নির্বাসন নীতি, ইরানের সঙ্গে যুদ্ধ এবং অন্যান্য বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি এবং লস অ্যাঞ্জেলস সহ বিভিন্ন বড় শহরে লাখো মানুষ এই আন্দোলনে অংশ নেন। বিক্ষোভকারীরা নো কিংস শিরোনামের ব্যানারে ও প্ল্যাকার্ড হাতে রাজধানীসহ বিভিন্ন শহরে সমবেত হন। তাদের স্লোগানে উঠে আসে রাজতন্ত্র নয়, গণতন্ত্র এবং সংবিধানের কোনো বিকল্প নেই। সড়ক ও পাতাল রেলের প্রবেশপথগুলোতেও ছিল মানুষের ভিড়। আয়োজকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই আন্দোলনের অংশ হিসেবে 50টি অঙ্গরাজ্যে 3200টির বেশি কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন এক ধরনের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে। নো কিংস কর্মসূচির আয়োজকরা তাদের আন্দোলনকে অহিংস বলে উল্লেখ করেছেন এবং অংশগ্রহণকারীদের যে কোনো ধরনের উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। নিউ ইয়র্কে বিক্ষোভকারীরা ড্রাম ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে গণতন্ত্র দেখতে এমনই এমন স্লোগান দেন, যা আন্দোলনে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি করে। বিক্ষোভকারীদের মূল দাবি হল, কোনো একক ক্ষমতার আধিপত্য তারা মেনে নেবেন না এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তারা ঐক্যবদ্ধ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে। বিক্ষোভ চলাকালে আকাশে হেলিকপ্টার ও ড্রোন টহল দিতে দেখা গেছে। তবে আয়োজক ও অংশগ্রহণকারীদের দাবি, পুরো কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা এই আন্দোলনের সঙ্গে বামপন্থী অ্যান্টিফা গোষ্ঠীর সংশ্লিষ্টতার অভিযোগ এনে একে হেটস আমেরিকা র্যালি বা আমেরিকাকে ঘৃণা সমাবেশ বলে অভিহিত করেছেন। বিশ্লেষকদের মতে, এই আন্দোলন শুধু একটি প্রতিবাদ নয়, এটি একটি বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক বার্তা বহন করছে, যা আগামী নির্বাচনেও প্রভাব ফেলতে পারে। নো কিংস এখন ধীরে ধীরে একটি বড় গণ আন্দোলনে রূপ নিচ্ছে। জাকিরুল ইসলাম, চ্যানেল আই। লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন অন্তত 22 অভিবাসন প্রত্যাশী। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে 18 জনই বাংলাদেশি। এর মধ্যে সুনামগঞ্জ জেলার 3 উপজেলায় অন্তত 10 জন। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। স্বপ্ন ছিল ইউরোপে গিয়ে জীবনমান উন্নয়নের, কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে উঠেছে সুনামগঞ্জের অনেক পরিবারের জন্য। লিবিয়া থেকে অবৈধভাবে সাগরপথে গ্রিস যাওয়ার সময় প্রাণ হারিয়েছেন 10 অভিবাসন প্রত্যাশী। কিশোরগঞ্জ ছিলাম আমি একা, কিশোরগঞ্জ গ্রামে, আর সবাই ছিল সিলেটের। আপনার 18 জন লোক মারা গেছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার টিয়ারগাঁও গ্রামের বাসিন্দা আকলুস মিয়ার ছেলে শায়েক আহমদও ছিলেন ওই যাত্রায়। 4 মাস আগে পাড়ি জমান মধ্যপ্রাচ্য হয়ে লিবিয়ায়। তার মৃত্যুর এমন খবরে পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের দাবি, দালালের মাধ্যমে প্রায় 12 লাখ টাকা খরচ করে তাকে বিদেশ পাঠানো হয়। শুধু সাগরপথেই যাওয়ার জন্য নেওয়া হয় 7.5 লাখ টাকা। এখান থেকে ফোন আইছে গ্রিস থেকে,
যে আমরা কুচকারে ওখানে ফোন করছে যে শায়েক মারা গেছে। এরপরে আমরা তো বিভিন্ন জায়গায় তো কি খবর 25 দিন ধরে ফোনও ধরে না, ফোন দিলে ফোনও ধরে না, কোনটা কয়ও না। এর বাদে তার হাতের মোবাইল নিচে গি, আগের মোবাইল নিচে গেলে তার কেউ আমরা চাইরা দিতাম পারি না কোনো কে খানির কারণে মারা গেছে আরো। এ ঘটনায় জেলার আরও কয়েকটি উপজেলার অন্তত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দিরাই উপজেলার 4 জন, দোয়ারাবাজারের 1 জন ও জগন্নাথপুরের 5 জন রয়েছেন। দিরাই উপজেলার তারপাশা গ্রামের আবু সাইদ সর্দারের ছেলে নুরুজ্জামান সর্দার ময়না, আব্দুল গনির ছেলে সাজিদুর রহমান, ইসলাম উদ্দিনের ছেলে জাহান মিয়া, রনারচর গ্রামের আবুল মালেকের ছেলে মুজিবুর রহমান, দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আবু ফাহিম, জগন্নাথপুরের চিলাউড়া গ্রামের সোহানুর রহমান, টিলারগাঁওয়ের শায়েক আহমেদ, চিলাউড়া কবিরপুরের মোহাম্মদ নাইম, পাইলগাঁওয়ের আমিনুর রহমান, ইসাগয়ের মোহাম্মদ আলী। নিহতদের বেশিরভাগই তরুণ। পরিবারের স্বপ্ন পূরণে তারা বেছে নিয়েছিলেন ঝুঁকিপূর্ণ পথ। তো বৃহৎবারে টেকা জমিন বেচিয়া গরু বেচিয়া আর কিছু লাভও টেকা আনচাই না। ও বৃহৎবারে আছরে বাদিনে টেকা দিছি, দেয়া তার লগে আলাপ করছি, তুই আইছো আজকে তো গেমি শিওর নিবে কি কিমে সার্টিফিকেট বুট করে বলে শিওর। অবৈধ পথে বিদেশ যাত্রা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সুনামগঞ্জবাসী। রাজীব আহমেদ, চ্যানেল আই। নিউ ইয়র্ক স্টেটের আইন প্রণেতাদের কাছে আবার উত্থাপিত হলো খাদ্য নিরাপত্তা, ঈদুল ফিতর, ঈদুল আজহা শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ছুটি, পাবলিক স্কুলে হালাল খাদ্য সরবরাহ, ধর্মীয় অপপ্রচার বন্ধের সুপারিশ। সম্প্রতি 3rd অ্যানুয়াল মুসলিম অ্যাডভোকেসি ডের অংশ হিসেবে বেশ কয়েক বছর ধরে অগ্রগতি পাওয়া দাবিগুলো তুলে ধরেছে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা। নিউ ইয়র্কে আলবানি থেকে আরও জানিয়েছেন আদিত্য শাহিন। নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটালের লেজিসলেটিভ ভবনে অধিকাংশ সিনেটর ও অ্যাসেম্বলি মেম্বারের সামনে মুসলিম কমিউনিটির পক্ষে 4টি মানবিক প্রস্তাবনা তুলে ধরার এই আয়োজন। মোনা অ্যালায়েন্স ফর পিস অ্যান্ড জাস্টিসের পক্ষে প্রায় শতাধিক বিভিন্ন পেশাজীবী বেশ কয়েকটি গ্রুপে ভাগ হয়ে আলাদা আলাদাভাবে দেখা করেন নির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে। অ্যাডভোকেসির দায়িত্বে নিযুক্তরা জানান, সিনেটর ও অ্যাসেম্বলি মেম্বার বা তাদের দপ্তরের অন্যান্য কর্মকর্তাদের ইতিবাচক সাড়া পেয়েছেন তারা। সবার জন্য শিক্ষার যেন সমান গুরুত্ব পায় এবং সাথে সাথে আমাদের বাংলা ভাষায় যেন কারিকুলামটা অন্যান্য ভাষার সাথে বাংলা ভাষায় যেন কারিকুলামের মধ্যে তারা ইনক্লুড করে। আয়োজক সংগঠন বলছে, মুসলিম কমিউনিটির প্রস্তাবনাগুলো সার্বিক অর্থে মানবিক। এ কারণে এগুলো শিগগিরই গোটা নিউ ইয়র্কে বাস্তবায়নের ব্যাপারে তারা আশাবাদী। অ্যাসেম্বলি মেম্বারের সাথে আমরা যেটা মিট আপ করছি, হি ওয়াজ ভেরি পজিটিভ এবং ওরাও অনেক এনথুজিয়াস্ট, আমাদের পয়েন্টগুলি ওরা খুব পজিটিভভাবে নিয়েছে। আদিত্য শাহিন, চ্যানেল আই, আলবানি, নিউ ইয়র্ক। ফিফা বিশ্বকাপ ফুটবলের আগে নিউ ইয়র্ক সিটি ব্রুকলিন ব্রিজের প্রবেশপথ বদলে যাচ্ছে। সাইকেল আরোহী ও পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বড় ধরনের অবকাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র জোহরান মামদানি। ম্যানহাটন প্রান্তে তৈরি হচ্ছে বিশেষ সাইকেল লেন, যা জুনের আগেই উন্মুক্ত করা হবে। নিউ ইয়র্ক থেকে সুজন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তানভীর আহমেদের ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্ক শহরের ঐতিহ্যের প্রতীক ব্রুকলিন ব্রিজ। প্রতিদিন হাজারো পর্যটক আর নিত্য যাত্রীদের ভিড়ে মুখরিত থাকে এই সেতু। বিশ্বকাপ ফুটবলের মহারণের আগে নতুন রূপে নিউ ইয়র্ক সিটিকে সাজানোর অংশ হিসেবে এই সেতুতে আসছে বৈপ্লবিক পরিবর্তন। সে লক্ষ্যে নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি এবং এনওয়াইসি ডিউটি কমিশনার মাইক ফ্লিন নতুন সড়ক পুনর্গঠন প্রকল্পের ঘোষণা করেছেন। প্রকল্পের মূল লক্ষ্য সাইকেল আরোহী এবং পথচারীদের জন্য সম্পূর্ণ আলাদা ও নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করা। ম্যানহাটনের সেন্টার স্ট্রিট বরাবর একটি বিশেষ সংযোগ সড়ক তৈরি করা হবে, যা সরাসরি ব্রিজের সাইকেল লেনের সাথে যুক্ত হবে। এর ফলে পথচারী ও সাইকেল আরোহীদের মধ্যকার দীর্ঘদিনের বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঝুঁকি কমে আসবে। A massive number of tourists and visitors come to our city for the iconic World Cup. This is an opportunity to rectify something that should have been done a long time ago, and also to have a lasting impact that will extend beyond the World Cup final, which we are so excited to be hosting. খুব শীঘ্রই শুরু হবে এই কর্মযজ্ঞ। আগামী জুনে ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার আগেই কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে শহর কর্তৃপক্ষ।
বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে যখন লাখো মানুষের সমাগম ঘটবে নিউ ইয়র্কে, তখন ব্রুকলিন ব্রিজের নতুন রূপ নিউ ইয়র্কের ট্রাফিক ব্যবস্থাপনায় যোগ করবে নতুন মাত্রা। তানভীর আহমেদ, ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে ঝলসে গেছে দিনাজপুরের তরুণী নাদিরার হাত, মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন অংশ। চিকিৎসকরা বলছেন, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে তার প্রয়োজন উন্নত চিকিৎসার। অসহায় নাদিরা অর্থের জোগাড় করতে না পেরে ছেড়েছেন হাসপাতাল। সহযোগিতার আশায় ঘুরছেন কুয়ালালামপুরের রাস্তায় রাস্তায়। মালয়েশিয়া থেকে জহিরুল ইসলাম হিরণের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুলতানা হেমুর রিপোর্ট। নাদিরার চোখে মুখে এখনও আতঙ্ক, অগ্নিদগ্ধ মুখমণ্ডল, ব্যান্ডেজ করা হাত। এমনই অবস্থায় এক বাংলাদেশি তরুণী সাহায্যের জন্য ঘুরছেন কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের গলিতে গলিতে। রমজানে ইফতার বানানোর সময় অসাবধানতাবশত ওড়নায় আগুন লেগে শরীরের উপরের অংশ দগ্ধ হয় দিনাজপুরের বিরল উপজেলার মেয়ে শারমি আক্তার নাদিরার। কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসার পর ব্যয় সামলাতে না পেরে হাসপাতাল ছেড়ে সহযোগিতার আশায় ঘুরছেন এখানে সেখানে। রোজার দিনে আমি ইফতারি বানাইতে বিকালের দিকে আমার ওড়না ছিল জর্জেটের, তো 2 চুলায় ধরানো ছিল, আমি খেয়াল করিনি। পরে 1 চুলার মধ্যে আমার জর্জেট আগুনটা পড়ে গেছে। আমার আবার চুল ছিল, বড় বড় চুল ছাড়া ছিল। পরে ধপ করে জর্জেটের আগুনের জন্য এইখান থেকে এই পর্যন্ত আগুন ধরে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, নাদিরার 33% দগ্ধ হয়েছে, প্রয়োজন উন্নত চিকিৎসার। সে আগুনে পড়ে গেছে, ঝলসে গেছে আপনার মুখমণ্ডল এবং হাতের এখান থেকে খুব সিরিয়াস। একটা মানুষ যখন ঝলসে যায় কতটা অসহায় হয় একমাত্র আল্লাহ মালিক সেই জানে। আমরা যদি বোনটাকে একটু হেল্প করি তাহলে উনি হয়তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। জীবিকার তাগিদে 7 মাস আগে মালয়েশিয়ায় পাড়ি জমান নাদিরা কাজ করতেন একটি খাবারের রেস্তোরাঁয়। সরকার ও প্রবাসীদের সহযোগিতাই পারে নাদিরাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফেরাতে। সুলতানা হিমু, চ্যানেল আই। বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতায় সম্ভাব্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক কমিয়েছে ভারত। একই সঙ্গে বিমানের জ্বালানি ও ডিজেল রপ্তানির উপর কর আরোপ করেছে দেশটি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালানোর পর থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যায়। এতে বৈশ্বিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 বেশি হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে ভারতের প্রায় 40% অপরিশোধিত তেল আমদানি হয়। ভারতের অর্থ মন্ত্রণালয় এক আদেশে পেট্রোলের আবগারি শুল্ক লিটার প্রতি 13 রুপি থেকে কমিয়ে 3 রুপি করেছে। একইভাবে ডিজেলের উপর শুল্ক 10 রুপি থেকে শূন্যে নামিয়ে আনা হয়েছে। কর্মব্যস্ত সময় পার করে যে মায়েরা সন্তানদের সাফল্য এনে দিয়েছেন তাদের সম্মানিত করেছে সপ্তসুর। যুক্তরাজ্যের লন্ডনের একটি হলে মা দিবস উপলক্ষে সন্তানদের সাফল্যের জন্য রত্নগর্ভা মায়েদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কঠোর পরিশ্রমের মাধ্যমে মায়েদের আত্মত্যাগের কথা উল্লেখ করে রত্নগর্ভা মায়েদের সন্তানরা বলেন, তাদের কাছে প্রতিটি দিনই মা দিবস। ফজলুল হকের ভিডিও চিত্রে শাহ এমি হোসেনের রিপোর্টে বিস্তারিত। সন্তানের সাফল্যের মায়ের ভূমিকা যে কত বড় সেটা সফল সন্তান মাত্রই উপলব্ধি করতে পারেন। একটি শিশুর কাছে মা হলো তার গোটা পৃথিবী। ব্রিটেনে মা দিবস হয় মার্চ মাসে। রমজান মাসে মা দিবস হলেও ঈদের পরে ঈদ পুনর্মিলনী ও মা দিবস উদযাপিত হলো ডার্টফোর্ড সপ্তসুরের উদ্যোগে সপ্তসুরের কার্যালয়ে। সন্তানের সাফল্যে মায়েদের ভূমিকা সবচাইতে বেশি, তাই সপ্তসুর রত্নগর্ভা মায়েদের মা দিবসে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। I do feel sorry for lots of people who think they don't need any children. Particularly as you're getting older, you need your family around you, your children's to help. সেলিনা চৌধুরী মা দিবসে বিশেষ সম্মাননা পেয়ে গর্বিত বোধ করেন তার সন্তানের সাফল্যে। And I congratulate all the mothers in here and all the mothers in the world. Being a mom is the best job in the world. সপ্তসুরের পরিচালক রূপী আমিন এই মা দিবসে মায়েদের সম্মাননা দেওয়ার উদ্দেশ্যে বলেন, আশা করি এই মায়েদের অভিজ্ঞতা ছোট ছোট বাচ্চা নিয়ে যারা সপ্তসুরে আসেন তাদের চলার পথকে আরো বেশি সহজ, আরো বেশি ত্বরান্বিত করবে। সন্তানরা তাদের মায়েদের জন্য নির্দিষ্ট একটি দিন নয়, তাদের কাছে তাদের মায়েদের দিবস প্রতিদিন বলেই তারা মনে করেন। অনুষ্ঠানে মেডেল দিয়ে সকল মায়েদের সম্মাননা প্রদান করা হয়। একজন আমার পাশে দাঁড়িয়ে আছেন, উনি গর্বিত মাদার। তার 2টি সন্তানই ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেয়ে পাশ করেন। আজকে তারা সাফল্যের সর্বোচ্চূড়ান্ত পর্যায়ে চলে এসেছেন। ইনি একজন গর্বিত মাদার। এই গর্বিত মাদারকে 2 জন মাকে শুভেচ্ছা ক্রেস্ট দেওয়া হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। লন্ডনের ডার্টফোর্ড থেকে শাহ এমি হুসাইন, চ্যানেল আই, লন্ডন।
সকল নারীর জন্য অধিকার, ন্যায় বিচার ও কর্ম প্রতিপাদ্যে এবারে বিশ্ব নারী দিবস উপলক্ষে সিডনির লাকেম্বা লাইব্রেরি মিলনায়তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডাক্তার ফাহিমা সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার মিনিস্টার ফর ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, মিনিস্টার ফর ওয়ার্ক অ্যান্ড সেফটি হেলথ সোফি কর্টসিস এমপি। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ লেডিস ক্লাবের অস্ট্রেলিয়া প্রেসিডেন্ট রাহেলা আরেফিন। নারীদের অধিকার আদায়ের উপর গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন, এখন আর নারীরা পিছিয়ে নেই, তারা সমাজের সকল স্তরে পুরুষের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে। Women play many roles in our families and our communities, but often putting others first. বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগারির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। প্রবাসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা একত্রিত হয়ে স্বাধীনতার ইতিহাস, ত্যাগ ও গৌরবের স্মৃতি স্মরণ করেন। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে ক্যালগারির বাংলাদেশ সেন্টারে আলোচনায় বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগারির সভাপতি ইকবাল রহমান ও সাধারণ সম্পাদক আসিফ হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা 1971 সালে মুক্তিযুদ্ধের ইতিহাস, বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা এবং স্বাধীনতা চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। যথাযোগ্য মর্যাদা উৎসব মুখর পরিবেশে সংযুক্ত আরব আমিরাতে পালিত হয়েছে বাংলাদেশের 55তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস এবং দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে আলাদা অনুষ্ঠানের মাধ্যমে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে দিনটি উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা। জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ দোয়া এবং আলোচনা সভার মাধ্যমে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এরপর 2 মিশনের হলরুমে শুরু হয় আনুষ্ঠানিক আলোচনা। এ সময় মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগানে 11টি ইউনিভার্সিটির বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফেস্ট 2.0। মিশিগান বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটির ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব মিশিগান অ্যান্ড অ্যানবার ক্যাম্পাস, ডিয়ারবর্ন ক্যাম্পাস, স্টেট ইউনিভার্সিটি সহ মিশিগানের 11টি ইউনিভার্সিটি এবং একটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। মহান স্বাধীনতা দিবসের চেতনা ধারণ করে প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন জোরদার, দেশীয় সংস্কৃতি তুলে ধরা এবং নতুন প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার লক্ষ্যেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। নিউজিল্যান্ডে বিলুপ্তির মুখে থাকা টিকটিকি অ্যালবার্ন স্কিঙ্ক রক্ষায় শুরু হয়েছে জরুরি অভিযান। দেশটির দক্ষিণ রেফটানের একটি জলাভূমিতে বর্তমানে এই প্রজাতির মাত্র 30টির কম টিকটিকি টিকে রয়েছে। ইঁদুরের সংখ্যা বেড়ে যাওয়ায় ছোট এই টিকটিকিগুলো মারাত্মক ঝুঁকিতে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় ইঁদুর নির্মূল সহ শিকারি প্রতিরোধে বিশেষ বেড়া নির্মাণ করছে কর্তৃপক্ষ। একই সঙ্গে 8টি স্কিঙ্ক রাখা হয়েছে ওকল্যান্ড চিড়িয়াখানায়। ইতোমধ্যে সেখানে নতুন অ্যালবার্ন স্কিঙ্ক জন্ম নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, টিকটিকির প্রজাতিটি টিকিয়ে রাখতে সংখ্যা বৃদ্ধি করা এখন মূল লক্ষ্য। সংবাদ শেষ করব ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতির খোঁজ ও কৃষক কার্ড নিয়ে বৈঠক। ইরানের পক্ষে যুদ্ধে সরাসরি যোগ দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। প্রায় 5000 মার্কিন মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে পেন্টাগন। এবং গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে খাবার ও পানির অভাবে প্রাণ হারানো 22 জনের মধ্যে 18 জনই বাংলাদেশি। সুনামগঞ্জে 10 জনের বাড়িতে শোক। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে online.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ প্রবাস সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।